আজকের পুঁজিবাজারে কিন্তু একটা মজার জিনিস আমরা দেখতে পেয়েছি সকালেই। সকাল হতেই আমরা পুঁজিবাজারকে অবশ্যই একটা বড় টান দিতে দেখেছি ৩৫ থেকে ৪০ পয়েন্টের। তার সাথে সবচেয়ে মজার জিনিস এটা আমার কাছে লেগেছে ৫ মিনিট ৪০ সেকেন্ডে মাত্র আজকে আমরা ১০০ কোটি টাকার লেনদেন হিট করি। অ্যান্ড দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট। আমরা যদি আমাদের ১ বছর পিছনের স্টক মার্কেটের কথাও ধরি, এট লিস্ট আওয়ামী লীগের আমলের কথাও যদি ধরি, আমরা অনেক পিছিয়ে ছিলাম। ১০০ কোটি টাকার লেনদেন আমাদের একদিনে দেখার জন্য এটলিস্ট ১-১.৫ ঘন্টাও ওয়েট করতে হয়েছে। এরকম খুব কমন সিনারিও ছিল। সেখান থেকে উই হ্যাভ কাম এ লং ওয়ে। আমরা আ যেখানে আজকে ৫ মিনিট ৪০ সেকেন্ডে ১০০ কোটি টাকা এবং ১৫ মিনিটে আমরা ২০০ কোটি টাকা হিট করতে দেখেছি। দ্যাট ওয়াজ এ সাইন যে আজকের লেনদেনের দিক দিয়ে এটলিস্ট বাজার অনেক ভালো থাকবে। আমি হয়তোবা একটু পোস্ট করেছিলাম সকালের দিকে যে ১৫০০ কোটি টাকা হিট করবে কিনা, বাট আমরা ক্লোজ গিয়েছি ১৪০০ কোটি টাকা, নট ব্যাড। ১৪০০ কোটি টাকা একদম টাচ না করতে হলেও ১৩৯৭ কোটি টাকা, ৫৭ লক্ষ, এটাকে আমরা ১৪০০ কোটি ধরবো। বাট সবচেয়ে মজার জিনিস ছিল যে আমরা শুরুতে অনেকগুলা স্টককে হুড়হুড় করে দাম বাড়তে দেখেছি এবং অনেকগুলা স্টক অনেকগুলারই আজকে আমরা হল্টেড অবস্থায় দেখেছি। সেখান থেকে অনেকটা কমে এসেছে অবশ্যই। আমরা যদি সকাল ১০:৩০টার কথাই চিন্তা করি, যেই হারে বেড়েছিল শুরুর দিকে ৫,৬৫৫ থেকে যখন ড্রপটা দিল, তখন আমরা দেখতে পেয়েছি আমাদের ইউজুয়াল প্রফিট টেকিং সিনারিও, যেখানে মানুষ আ অনেক বেশি প্রফিট নিচ্ছিল। তার মধ্যে অবশ্যই আমাদের ব্যাংক অনেক বেশি কন্ট্রিবিউশন ছিল, ফার্মাসিউটিক্যালস ছিল। বাট আজকে একটা আহ, লুকানো সেক্টর যেটা নিয়ে আজকের মার্কেটে অনেক বেশি কন্ট্রিবিউশন ছিল, এটা আমরা মনে করি অনেক একুমুলেশনও হচ্ছে এর মধ্যে, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, আজকের ভিডিওর কিন্তু আমাদের মেইন টপিক লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমরা কেন কথা বলবো, কারণ এটা আমরা আগেও বলেছি, আগে আমি অনেকবার অনেক ভিডিওতে এটা মেনশন করেছি, লাইফ ইন্স্যুরেন্স অনেক বেশি আন্ডার ভ্যালিউড অবস্থায় আছে। এটা ফার্স্ট অফ অল লাইফ ইন্স্যুরেন্সের যেরকম প্রাইসিং, ওই প্রাইসিং এর ধারে কাছেও এখন নেই। এটা জুলাই মাসেরও কাহিনী, অগস্ট মাসে অনেকগুলা লাইফ ইন্স্যুরেন্স অনেক গেইন দিয়েছে। সেটা ওভারঅল বাজারের যে লেনদেন বেড়েছে ওটার সাথে অনেক বড় কানেকশন আছে। বাট তার সাথে সাথে আমরা আরো একটা জিনিস যেটা খেয়াল করছি, ইন্স্যুরেন্স কিন্তু এখন মোটামুটি সামনের দিকেই থাকছে। ইন্স্যুরেন্স গেইনিং একদিন খুব বেশি করে ফেললে পরের দিন আমাদের এটার মধ্যে টুকটাক কারেকশন দেখতেছি। কারেকশন বলতে যে খুব বেশি কারেকশন হয়ে যাচ্ছে এরকম না, কারেকশন হয়ে এরপরে আবার বাড়ছে এক দফা, ওইখান থেকে হালকা কারেকশন দিয়ে ১-২ দিন গ্যাপ দিয়ে আবার একটা টান দিচ্ছে। এভাবে ইন্স্যুরেন্স কিন্তু আহ, মানে আমরা প্রায় ইন্স্যুরেন্সকে সামনে আসতে দেখছি, যেখানে আমরা এটা বেশ খানিক দিন চলেছে। ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এগুলোর সামনের দিকে ছিল, ইন্স্যুরেন্স এখানে এই রোতে অ্যাটলিস্ট অনেক পিছনে ছিল। লাইফ ইন্স্যুরেন্স অনেক পিছনে। লাইফ ইন্স্যুরেন্সের পারফরমেন্সের কারণে অবশ্যই ইন্স্যুরেন্স পারফর্ম করবে যখন লাইফ ইন্স্যুরেন্স ওটা দ্বারা এফেক্টেড হবে, এবং লাইফ ইন্স্যুরেন্স কিন্তু অনেকটা এগিয়ে এসেছে। আমরা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আরো কেন কথা বলবো সেটা আজকের এই ভিডিওতে প্রপারলি এক্সপ্লেন করতে যাচ্ছি আমি। আমরা যদি ডিরেক্টলি একটু লাইফ ইন্স্যুরেন্সের 15 মিনিটসের চার্টে চলে যাই। 15 মিনিটসের যে চার্ট, আজকে সকালটা শুরু হয়েছিল লাইফ ইন্স্যুরেন্স দিয়ে। লাইফ ইন্স্যুরেন্স যখন সকালে শুরুতেই ১০০ কোটি টাকা হিট করে, ১০০ কোটি টাকার হিট দেখে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু মোটামুটি নড়ে চড়ে বসেছিল। একটা ভালো টান আমরা দেখতে পেয়েছিলাম লাইফ ইন্স্যুরেন্স। অনেকগুলা স্টকের মধ্যে আমরা প্রাইস অ্যাকশন বেশি হতে দেখেছি। দ্যাট ইউজুয়াল 10:30টার যেই আমাদের সেল প্রেশার ছিল, সেই সেল প্রেশারে লাইফ ইন্স্যুরেন্সের প্রফিট টেকিং করতে করতে আজকে 70.5 এ শেষ করেছে, which is I don't think is a very bad correction. 71.6, 71.8 এই পর্যন্ত ঘুরে এসেছে 70.4 এ। কেন আমি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এত এক্সাইটেড, কারণ লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে বড় বড় ভলিউমের পাশাপাশি আমরা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে যে খুব স্মার্টলি টাকা ঢুকছে এটা খুব ক্লিয়ার। কেন স্মার্টলি টাকা ঢুকছে সেটা যদি আমরা বলি, আমাদের এখানে যে প্রাইসের টার্নওভার দেখলে বোঝা যায় 73.78 crore জাস্ট 13টা স্টক থেকে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু বেশি স্টক না, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখানে যদি আমরা স্টক দেখি, আজকে আপ হচ্ছে 9টা, ডাউন ছিল 6টা। সো এই 13, 14, 15টা স্টক থেকে কিন্তু আমরা লাইফ ইন্স্যুরেন্সে অনেক বেশি আহ, কি বলে টার্নওভার দেখছি। এবং এই টার্নওভারটা গায়ে কেন লাগছে না, কারণ ওভারঅল মার্কেট
লাইফ ইন্স্যুরেন্সের কম, ওই হিসাবে শেয়ার কম লাইফ ইন্স্যুরেন্সের ওভারঅল, সেই হিসাবে অ্যাকচুয়ালি খুব বেশি সামনে আসতে পারছে না। বাট এটা কিন্তু একটা হিডেন অবস্থায় আস্তে আস্তে অনেক বেশি অ্যাকুমুলেশন হচ্ছে। আরো স্পেসিফিকলি যদি আমরা একটু টেকনিক্যালি বোঝাতে যাই, তাহলে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমাদেরকে একটু জুম আউট করতে হবে। লাইফ ইন্স্যুরেন্সের আমরা 15 মিনিটের চার্টে আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই জোনটাতে ঢোকার পর থেকে কিন্তু আপ ডাউন হচ্ছে। এটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন একটা অ্যাকুমুলেশন জোনের। 15 মিনিটসের চার্টে আছে, আমরা এখন খুব তাড়াতাড়ি ওয়ান ডে এর চার্টে চলে যাই। আমি যেটা দেখানো নিয়ে এক্সাইটেড সেটা হচ্ছে, আমরা যদি ওভারঅল ওয়ান ডে চার্টে দেখি লাইফ ইন্স্যুরেন্স কারেন্টলি তার যে ইউজুয়াল একুমুলেশন জোন, সেই একুমুলেশন জোনে আছে। এবং কি হচ্ছে এখানে লাইফ ইন্স্যুরেন্সে, দেখুন, লাইফ ইন্স্যুরেন্সের যে আমরা প্রিভিয়াসলি এই জোনটাতে অনেক বেশি ঘোরাফেরা করতে দেখেছি, দেন এখানে এসে এই জোনটাতে অনেক বেশি ঘোরাফেরা করছে। অবশ্যই এটা একটা ডাউন ট্রেন্ডে ছিল, যার কারণে এই জোনটাতে ঘোরাফেরা আমরা লাস্ট ওয়ান ইয়ারে বেশি করতে দেখেছি। কিন্তু আলটিমেট যদি আমরা অ্যাকুমুলেশন জোন বলি বা রেগুলার অ্যাকুমুলেশন জোন বলি, এটা লাইফ ইন্স্যুরেন্সের অ্যাকুমুলেশন জোন। এই জোনটা হতে পারে প্রফিট টেকিং জোন, 72 থেকে 78 পর্যন্ত অনেকের জন্য প্রফিট টেকিং জোন। এবং যখন বুল রান নেয়, র্যালি করে, তখন লাইফ ইন্স্যুরেন্স ইউজুয়ালি 98 100 পর্যন্ত টাচ করে আসে। এখন কথা হচ্ছে, কেন এই জোনটা নিয়ে আমি এক্সাইটেড, আপনি জাস্ট এই ওভারঅল চার্টে এই জোনটাতে কতবার আনাগোনা দেখেছেন এখানে? দেখেন, ম্যাক্সিমাম টাইম কিন্তু এই 64 থেকে 70 এই জোনটাতে লাইফ ইন্স্যুরেন্সের আনাগোনাটা বেশি ছিল, আপ ডাউনটা বেশি ছিল, এটা এন্ড সাইডওয়েজ মুভমেন্টটাও বেশি ছিল। ওই হিসাবে যে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন বা যে কোনো খালি চোখে দেখলেও মানুষ বুঝবে যে এই জায়গাটায় ঘোরাফেরি করে এন্ড হঠাৎ করে র্যালি করে, র্যালি থেকে হয়তোবা কিছুদিন সাপোর্ট নেয়, সাপোর্ট না নিলে ডাউন ট্রেন্ডে যাওয়ার হলে তখন কিন্তু আবার এই জোনটাতেই ব্যাক করে। কিন্তু লাস্ট মে মাসে যে একটা ক্র্যাশ হয়েছে, যুদ্ধের কারণে হোক বা যে ওভারঅল যেই পলিটিক্যাল সিচুয়েশনই হোক, আহ, সব মিলিয়ে কিন্তু আমরা মে মাসে একটা ভালো লস দেখেছি সব সেক্টরই। কিন্তু আমি এটা বারবার বলে আসছি যে লাইফ ইন্স্যুরেন্স যেই পরিমাণ আন্ডার ভ্যালুড অবস্থা আছে, ওই পরিমাণ রিকভারি কিন্তু খুব ইজিলি দিচ্ছিল না। তার মানে কিন্তু এই না যেটা দিবে না। যেই জোনে লাইফ ইন্স্যুরেন্সের থাকার কথা, শেয়ার কালেক্ট করার কথা, স্মার্ট প্লেয়াররা যেই জোনটাতে খেলে, আলটিমেটলি সেই জোনে এসে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে অলরেডি। এবং আমি আশা করছি এখানে হয়তোবা আমরা আরো কয়েকটা আপ ডাউন দেখতে পারি। কিন্তু এটা এর আলটিমেট প্লেস অফ কালেকশন। এখন যদি কালেক্ট করা যায় লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আশা করি অনেক ভালো হবে। এবং আহ, তার মানে এই না যে শুধু লাইফ ইন্স্যুরেন্সের দিকেই আপনারা তাকিয়ে থাকবেন। লাইফ ইন্স্যুরেন্স ছাড়াও অনেক সেক্টরে আসলে ভালো করার সুযোগ রয়েছে। আমি পার্সোনালি যেটা ফলো করি, আমি কাউকে এটা অ্যাডভাইস করতেছি না, আমি পার্সোনালি ফলো করি যে অ্যাটলিস্ট ইন্স্যুরেন্স যদি আমি 50 থেকে 60% রাখি, যেহেতু এগুলো চ্যারিটেবল সেক্টর খ্যাত একটা সেক্টর, শেয়ার টেবিল বললেও এগুলো কিন্তু সেফার শেয়ারস। আপনার ভলাটিলিটি কম। আপনি হয়তোবা একটা জোনে অনেক দিন ধরে আটকা থাকতে দেখবেন, কিন্তু যখন র্যালি করে ভালো গেইন দিয়ে আবার ওই জোনটাতে ব্যাক করে, এই জন্য এটাকে শেয়ার টেবিল সেক্টরে বলা হয়। এবং বসলে অনেক দিন বসে থাকে, এন্ড আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। কারণ আমি টাকা লুজ করার থেকে টাকা সেফ থাকাটা বেশি ইম্পর্টেন্ট মনে করি। গেল আমার 50 থেকে 60%-এর যেই হিসাব, বাকিগুলা আমি ট্রাই করি ফার্মাসিউটিক্যালস, এরপর টেক্সটাইল অ্যান্ড খুব কম করে আই থিঙ্ক ফুড অ্যান্ড অ্যালাইড বা ব্যাংকে আমি এত একটা ভরসা রাখি না। বাট আমি কাউকে অ্যাডভাইস করতেছি না এর এগেইনস্টে। অবশ্যই আপনারা একটু এক্সপ্লোর করবেন, অনেক স্টকসই ভালো ভালো প্রফিট দিচ্ছে। নিউজ কে অনেক বেশি সিরিয়াসলি বাঙালিরা নিয়ে নেয়, সেটার একটা ইফেক্ট তো আছেই। কিন্তু আমি মনে করি না যে পরিমাণ ভলাটিলিটি ব্যাংকিং সেক্টর বা মিউচুয়াল ফান্ড এসব সেক্টরে আমরা দেখেছি, ওইটা ডিজার্ভ করে বাংলাদেশের মতো স্টক মার্কেট। যাই হোক, কথা বলছিলাম ভলাটিলিটি নিয়ে। এখন আমরা দেখাবো যে কেন আমি এত বেশি আশাবাদী লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যখন এখান থেকে ডাউন ট্রেন্ডে যায়, এই পর্যন্ত অ্যাটলিস্ট এটা ডাউন ট্রেন্ড আমরা কল্পনা করতে পারি। এখান থেকে যদি আমরা একটা চ্যানেল কল্পনা করি, এই ধরনের একটা চ্যানেল এই এরিয়াটার ভিতর দিয়ে এখানে নেমেছে, এন্ড এটা যখন রক বটম হিট করার আগ পর্যন্ত আমরা একটা টিপিক্যাল টেকনিক্যাল প্যাটার্নই বলবো। টিপিক্যাল টেকনিক্যাল প্যাটার্ন এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল
বেয়ারিশ প্যাটার্ন। আমি এটা বের করে রাখছি সো দ্যাট আপনাদেরকে দেখাতে পারি। দেখেন একটা বেয়ারিশ রেক্টাঙ্গেল ক্যান্ডেল এরকম হয় উপর থেকে নিচে নামার সময়, যেটা এর ইউজুয়াল অ্যাকুমুলেশন জোন হয় বা সাইডওয়েজ মুভমেন্টের জোন হয়, ওইখানে আটকা খেয়ে এরকম কয়েকটা বটম ক্রিয়েট করে এবং নিচে তিনটা বটম উপরে তিনটা টপ ক্রিয়েট করে কিন্তু নিচের দিকে যায়। যেমন অবশ্যই এখানে যত সিম্পল ভাবে দেখানো হচ্ছে অত সিম্পল তো আসলে প্র্যাকটিক্যালি স্টক মার্কেটের চার্ট কাজ করে না। আমরা আপনাকে জাস্ট চোখ দিয়ে দেখানোর চেষ্টা করছি। যখন ডাউন ট্রেন্ডে আসার সময় তার অ্যাকুমুলেশন জোনে হিট করে, অ্যাকুমুলেশন জোন এসে এখানে এক, দুই, তিন, এদিকে তিনটা, এদিকে তিনটা, এখানে এগুলা হিট করে কিন্তু নিচের দিকে আলটিমেটলি যায়। এখন এই নিচের যেই বটমে যাওয়ার যে ডাউন ট্রেন্ডটা ছিল, ডাউন ট্রেন্ড ক্রস করে কিন্তু এখন আবার সেই যে অ্যাকুমুলেশন জোন সেখানে হিট করছে। এখানে আমরা হোপ করছি আহ, যেরকম আহ, এখন আমরা লেনদেন দেখতে পাচ্ছি এরকম লেনদেন কিন্তু এই টাইমটাতে ছিল না, এখন অনেক বেশি লেনদেন। এখানে কতক্ষণ আটকে থাকবে, কয়টা বটম ক্রিয়েট করবে, কয়টা টপ ক্রিয়েট করবে, সেটা আমরা হয়তো বা ফিউচারে দেখতে পারবো। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে এখানে যদি এখান থেকে ছুটে নাও যায়, এই এই জায়গাটা খুব একটা আনসেফ জায়গা না ইনভেস্টমেন্টের জন্য। এটলিস্ট এখানে হোক বা এখানে হোক, এখানে যদি কয়েকদিন ঘোরাফেরা করেও কাউ এই এই সুযোগ নেওয়া যাবে অ্যাটলিস্ট নেটিং এর জন্য, কালেকশনের জন্য, এভারেজ কমানোর জন্য। সব মিলিয়ে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এই এই জোনটাতে অনেক অপরচুনিটির একটা জোন, এবং এখান থেকে কালেকশন যদি করি আমি মনে করি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর অবশ্যই আরো প্রফিটেবল অবস্থায় যাবে। আমাদের নির্বাচন যত কাছে আসছে তত কিন্তু একটা স্টেবল মার্কেট হওয়ার আমরা স্বপ্ন দেখছি। অ্যাটলিস্ট যে সরকার আসবে সেটা যদি আমরা ধরে রাখি, যেটা আমরা অনেকেই জানি যে কোন সরকার আসবে, তো ওই হিসাব করলে অ্যাটলিস্ট মোটামুটি মার্কেটকে স্টেবল বলা যায়। এবং স্টেবিলিটির কথা যদি বলি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরের মতো স্টেবল সেক্টর ইউজুয়ালি পুঁজিবাজারে দেখা যায় না। এবং খুব সুন যদি আমরা প্রফিটেবিলিটি দেখি, এটা এর মোটামুটি প্রফিট টেকিং জোন, কিন্তু র্যালি আমরা এক্সপেক্ট করতেই পারি। এখানে যখন আমরা র্যালি স্টার্ট করব তখন অ্যাটলিস্ট 100 পর্যন্ত তো লাইফ ইন্স্যুরেন্স যাবে বলে আমরা আশা করি। তার কারণ আমরা ইন্স্যুরেন্স সেক্টরটাও দেখে নেব, ইন্স্যুরেন্স সেক্টরে এই মুহূর্তে কি হচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টর একটা সিমিলার সিচুয়েশনে আছে। ইন্স্যুরেন্স সেক্টরও কিন্তু যে খুব বেশি রিকভারি দিয়েছে সেটা না। রক বটম হিট করার পর এখানে মে মাসের চার্ট এখান থেকে উঠে এই পর্যন্ত এসেছে সিমিলার একটা জায়গায়। যদিও আমি এটাকে ইন্স্যুরেন্স সেক্টরের প্রপার একুমুলেশন জোন বলবো না, ইন্স্যুরেন্স সেক্টরও এখন অনেক বেশি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। ইন্স্যুরেন্স সেক্টরে যদি আমাদের রেগুলার অ্যাকুমুলেশন জোন হিসাব করতে হয় তাহলে এই জায়গাটাকে আমি বলবো। ইন্স্যুরেন্স সেক্টর এই জায়গায় অনেক ঘোরাফেরা করেছে, ইভেন 2023 সালেও গত বছরও এই জায়গার উপরেও ছিল। সো ওই হিসেবে এখন অনেক বেটার সার্কামস্টেন্সেস, কনসিডারিং আমাদের এখন যেরকম ভালো ভলিউম হচ্ছে, ভালো লেনদেন হচ্ছে, ওই হিসাবে আমরা কিন্তু অনেক ভালো একটা স্টেটে আছি পুঁজিবাজারের দিক দিয়ে। অ্যাটলিস্ট নির্বাচনের 1-1.5 মাস আগ পর্যন্ত আমরা কোনো চিন্তিত হওয়ার মতো সিচুয়েশন আশা করতে পারি না, আনলেস দেয়ার ইজ এ ওয়ার। সেটা আমরা কখন ট্রাম্প কোন যুদ্ধ লাগায় সেটা আসলে এভাবে প্রেডিক্ট করা পসিবল না। বাট বাংলাদেশের ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশন সবসময় কন্ট্রোলে না থাকলেও নির্বাচন অ্যাজ লং এজ এটা অ্যানাউন্সড, অ্যাজ লং এজ নির্বাচন হচ্ছে এই স্টেটমেন্টটা থাকছে, ততদিন পর্যন্ত কিন্তু স্টেবিলিটি আরো বেটার হওয়ার কথা। হয়তোবা আমরা সামনে 2000 কোটি টাকার লেনদেনও দেখতে যাচ্ছি। আমি যেটা বলার ট্রাই করছি যে আমাদের আপাতত নেক্সট 3-4 মাসে অনেক অপরচুনিটিস আছে ইন টার্মস অফ যেগুলো এখনো আন্ডার লো পেইড শেয়ারস, বা ধরেন যেসব শেয়ারস আমি জাঙ্ক শেয়ারস অবশ্যই রেকমেন্ড করি না। লো পেইড অবস্থায় যেসব শেয়ার আছে যেগুলো আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার স্পেসিফিক্যালি আমি বারবার জোর দিব যে এইসব ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারসের দিকে অবশ্যই যাবেন। সেগুলো কিন্তু অ্যাটলিস্ট 30-40% আরো গেইন দেওয়ার স্কোপ আছে। সো বিজনেস যদি করার হয় অ্যাটলিস্ট নেক্সট 3-4 মাস ভালো বিজনেস হওয়ার কথা, এবং গ্র্যাজুয়াল যে ইনক্রিজ আমরা ভলিউমে দেখছি সেটা যদি কন্টিনিউ করতে পারে, ইন্স্যুরেন্স সেক্টর বলুন, লাইফ ইন্স্যুরেন্স বলুন, ব্যাংক বলুন, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, এগুলা খুবই আপাতত ইনভেস্ট করার জন্য খুবই ভালো সেক্টরস।
লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমি স্পেসিফিক্যালি কেন আশাবাদী, লাইফ ইন্স্যুরেন্স এখন একটা অ্যাকুমুলেশন জোনে পৌঁছাইছে। এখন স্মার্ট প্লেয়াররা কালেক্ট করছে, সেটা কিভাবে এভিডেন্ট, এই জোনে এসে লাইফ ইন্স্যুরেন্সের কিন্তু ফল করা স্টার্ট করেনি। আপনি যদি খেয়াল করেন এখানে যদিও রেজিস্ট্যান্স আছে, লাইফ ইন্স্যুরেন্স কিন্তু ফল করছে না, হালকা গেইন দিচ্ছে, হালকা কারেকশন হচ্ছে, হালকা গেইন এবার এবার চলতেছে। আমরা যদি 2-3 টাকার ইনক্রিজ দেখি, আমরা পরে কিন্তু 50 পয়সা 1 টাকার একটা 50 পয়সা 1 টাকার একটা কারেকশন দেখতে পাচ্ছি, অ্যান্ড এরপরে আবার বাড়ছে। এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রফিট টেকিং সব সেক্টরে হচ্ছে, ইন্স্যুরেন্স সেক্টরের পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্সে সেটা ভালোভাবে দেখা গেছে। কারণ কি, ওভারঅল যদিও লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের স্টকস কম, ওই হিসাবে টার্নওভারটা ওইভাবে সামনের দিকে এগিয়ে আসছে না, কিন্তু স্মার্ট প্লেয়াররা যে প্লে করছে সেটা খুব এভিডেন্ট। আপনি এই এই টাইমটার ইয়ে দেখুন, ভলিউমস দেখুন, আর এই টাইমটার ভলিউমস দেখুন, এখানেরটাই দেখুন। আপনি 2023 সালেও লাইফ ইন্স্যুরেন্স কিন্তু অনেক ভালো অবস্থায় ছিল। এখন যে যে এই জায়গা থেকে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে যে যে 3 গুণ 4 গুণ ইনক্রিজ ইন ভলিউম, এটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স কালেকশন হচ্ছে, কালেকশন চলছে। এবং যখন গাড়িতে উঠে যাবে লাইফ ইন্স্যুরেন্স গুলা, তখন কিন্তু মানে থামানোর উপায় থাকবে না। আশা করি এক্সাইটমেন্টের আন্ডারে আমি বোঝানোর চেষ্টা করছি যে লাইফ ইন্স্যুরেন্সেস অ্যাটলিস্ট আরো 33% এর যে সাইকেল সেটা ফিল আপ করবে, করে সেখান থেকে প্রফিটেবল হওয়ার মতো অনেক স্টকস আছে। সেগুলো যদি আমরা ব্রিফলি কথা বলি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এগুলো আছে। সোনালী লাইফ রিসেন্টলি, আমি এটা নিয়ে অনেকবার, আই থিঙ্ক কাউন্টলেস টাইমস, আমি অনেক শুরুর দিকেও আমি যখন চ্যানেল স্টার্ট করি সোনালী লাইফ নিয়ে অনেক কথা বলছি, যে বিভিন্ন রিজনে মামলা খেয়ে হোক বা তাদের বোর্ড মেম্বারের প্রবলেমস এর কারণে হোক, জেড ক্যাটাগরিতে গিয়েছিল, ডিভিডেন্ড দিতে পারছে না, কিন্তু খুব ভালো মানের একটা শেয়ার, অলওয়েজ 80-র কাছাকাছি থাকার মতো ওইরকম প্রাইসের একটা শেয়ার, যখন 42-45-এ ছিল, যেই টাইমটা এটা নিয়ে আমি এতবার কথা বলছি, আই কুডন্ট এক্সপ্লেইন এনাফ যে হয়তোবা সামনে ভালো করতে আসে। জেড ক্যাটাগরি শেয়ার হয়ে খুব 10% দিল ডিভিডেন্ড, এক্সপেক্টেড একসাথে 2 বছরের ডিভিডেন্ড দিচ্ছে, হয়তো বা পুরোটা একসাথে দিতে পারেনি। কম্পেয়ার টু দ্যাট, সোনালী লাইফ 100% গেইন দিছে ভাই। 42 টাকা থেকে আমরা 83 টাকাও টাচ করতে দেখছি 2-3 দিন আগে। সো এখনো আজকেও কারেকশন হয়ে কিন্তু সোনালী লাইফকে আমরা 75-ish এরকম জায়গায় শেষ করতে দেখেছি। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে অপরচুনিটিস এখনো আছে, প্রফিট টেকিং হচ্ছে, প্রফিট টেকিং যে হয়েছে এটা খুব ক্লিয়ার। তার পাশাপাশি পপুলার লাইফ ইন্স্যুরেন্স ব্রেকআউট দিয়েছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স নিয়ে অনেক বেশি কথা বলা হচ্ছে, যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স যেখানে 40-38 দিচ্ছিল ডিভিডেন্ড, ডিভিডেন্ড হয়তো এই বছর একটু কম দিয়েছে। ওভারঅল সিচুয়েশনের কথা চিন্তা করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স তার যে টিপিক্যাল অ্যাকুমুলেশন জোন ছিল 53 নিচে আটকে ছিল অনেকদিন, সেখান থেকে ব্রেকআউট দিয়ে 55.6 পর্যন্ত গিয়েছে, এবং এর গন্তব্য আমি মোটেও মনে করি না এই পর্যন্ত, অ্যাটলিস্ট 61-এ হয়তোবা আমরা 60 থেকে 61 এই এই এরিয়াটাতে হয়তোবা একটু বাধাগ্রস্ত হতে, বাট আলটিমেট যদি কোনো যদি কোনো রেজিস্ট্যান্সের কথা বলি, 64-67, 64 থেকে 67 হবে রেগুলার ঘোরাফেরা করার জায়গা। 64 পর্যন্ত উঠে যাওয়া উচিত খুব শীঘ্রই, যেভাবে টান দিয়েছে, যেরকম ভলিউম এখানে নিয়ে নিয়েছে, যে পরিমাণ মানুষ কিনেছে, মানুষ অবশ্যই এগুলো ফেলে দিচ্ছে না। আমরা লাইফ ইন্স্যুরেন্সে যেভাবে কালেকশন দেখছি শেয়ারসের, ওই হিসাবে পপুলার লাইফ অনেক পোটেনশিয়াল একটা শেয়ার, আপাতত 70-80 পর্যন্ত যাওয়ার ভালো অপরচুনিটি আছে সামনে। 67-70 এটা ক্রস করে গেলে মোটামুটি আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সের ওভারঅল একটা র্যালি দেখে, এক সময় 76 ছিল ফ্লোর প্রাইস, 76 পর্যন্ত যাওয়া খুব একটা সমস্যা হওয়ার কথা না। আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট শেয়ার দেখবো, সেটা হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আই থিঙ্ক এখানে একটা নিউজ দেখতেছিলাম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রিসেন্টলি, এই যে প্রগতি লাইফ 50% আপনার গেইন দিয়ে দিছে, যেখানে 37 ডেজ অনলি। আর এটার পিছনে নিউজ না থাকলেও, মানে খুব ভালো নিউজ যে এরকম না থাকলেও, আহ, নির্বাচিত হতে যাচ্ছে এরকম সরকার, ইফ ইউ নো হোয়াট আই মিন, ভালো কানেকশন আছে, এরকম অনেক স্টকস আছে। আপনারা যদি
চোখ থাকে, খোঁজার চোখ থাকে, অবশ্যই এরকম খুঁজে পাবেন। এই যে এখান থেকে যে একটা র্যালি আমরা দেখতে পেয়েছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, খুব কম লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু এরকম দেখছি। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কারেন্টলি স্ট্যান্ডস এট 167, আর আমি মনে করি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স অ্যাটলিস্ট এখনো 200-250 পর্যন্ত যাওয়া খুব একটা সমস্যা হওয়ার কথা না। যদিও এখন একটা রেজিস্ট্যান্স পয়েন্টে আছে, সেখানে আটকে আছে। এখন আবারও একুমুলেশন চলবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে। নির্বাচন হোক না হোক, নির্বাচন হলে তো আরো বাড়বে আশা করি, বাট হোল্ড করে রাখার মতো শেয়ার অবশ্যই প্রগতি লাইফ ইন্স্যুরেন্স থেকে অনেক বেশি আহ, আপনার প্রফিট টেকিং এর পসিবিলিটি আছে। ডেল্টা লাইফ নিয়ে কথা বলতে চাই। ডেল্টা লাইফ কথা না বললেই হয় না, এবং ডেল্টা লাইফ অনেক আন্ডার ভ্যালুড অবস্থা ছিল যখন আমাদের ইয়েটা হয়, এই যে রক বটম হিট করা হয়, তখন অনেক দিন এখানে স্ট্রাগল করছে। 70, এখান থেকে যদি একটু দেখাই, 61-এ অনেকদিন ঘোরাফেরা করেছে। আমি প্রবাবলি 64-এ কিনেছি। আমি রিসেন্টলি বেশ কিছু শেয়ার সেল করে দিয়েছি এই স্টেজে এসে। বাট 64 থেকে 85 পর্যন্ত যে জার্নিটা ছিল, এটা অ্যামেজিং ছিল। যারা ডেল্টা লাইফ একটা স্ট্রং ফান্ডামেন্টালের শেয়ার, আমি মনে করি যারা এই টাইমটায় কিনতে পেরেছেন, অ্যাকুমুলেট করতে পেরেছেন, তারা কিন্তু অলরেডি ভালো প্রফিট করে ফেলেছেন। আবারও একটা নতুন অ্যাকুমুলেশন জোনে এখন ডেল্টা লাইফ আছে। অবশ্যই আমি আশা করি 80-85-র মধ্যে হয়তো বা কিছুদিন ঘোরাঘুরি করতে পারে। বাট আলটিমেট টার্গেট কি হবে? আলটিমেট টার্গেট আমি 105 থেকে 110-এর মধ্যে ধরছি ডেল্টা লাইফের। ডেল্টা লাইফ যেখানে ফ্লোর প্রাইস ছিল 136 টাকা, এটা তো ভাই এমনি এমনি কেউ দেয় নাই। ডেল্টা লাইফের ভ্যালুয়েশন হিসাব করে কিন্তু ফ্লোর প্রাইস তখন সেট করা হয়েছিল, এবং ওই হিসাবে ডেল্টা লাইফ এখনো অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। অবশ্যই একিউমুলেট করার যদি আমি সুযোগ আরো পাই, আরো কিছু স্টকস কেনার সুযোগ পাই, আমি অবশ্যই আরো স্মার্টলি কেনার চেষ্টা করব, হয়তো বা একটু লোয়ার এন্ডে একুমুলেশন জোনের। কিন্তু ডেল্টা লাইফ, প্রগতি লাইফ, পপুলার লাইফ, এগুলো নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। স্পেশালি সোনালী লাইফ, যেখানে আমি বলবো না যে 200 পর্যন্ত যাওয়ার মতো শেয়ার। 200 অবশ্যই ওভার ভ্যালু হয়ে যাবে, এটা একটা, তখন এটা একটা গ্যাম্বলারের ট্র্যাপ হয়ে যাবে, যেটাকে আমরা ইউজুয়ালি মার্কেটের হিসাবে বুল ট্র্যাপ বলি। 165 উড বি মাই ক্যাপ, কিন্তু প্রফিট টেকিং জোন হতে পারে 136। আলটিমেট প্রফিট টেকিং জোনের কথা যদি বলি 136 থেকে 154 পর্যন্ত। কিন্তু আপনার বাই অবশ্যই এত উপরে হওয়া উচিত না, আপনার বাই ম্যাক্সিমাম হতে পারে এই জোনটাই। 90-র আগে বাইটাই শেষ করে ফেলেন। মানুষ কিনলে কিনুক, বাড়লে বাড়ুক। অবশ্যই হুজুগে কিনা স্টার্ট করবেন না। স্টকের প্রাইস বাড়তেই পারে। অ্যাটলিস্ট আমার ফলোয়ার যারা বা আমার সাবস্ক্রাইবার যারা আছে, আমি তাদেরকে এটা সাজেস্ট করি না যে কোনো শেয়ারই কখনো যখন র্যালিতে পড়ে গিয়েছে ওই শেয়ারের সাথে ট্রেন্ড মেলানোর জন্য ওই শেয়ার কিনবেন না। স্মার্টলি অ্যাকুমুলেশন জোন, যেটা রেগুলার অ্যাকুমুলেশন জোন, ওটার লোয়ার এন্ডে কেনার চেষ্টা করুন। দ্যাটস হাউ আই ইনভেস্ট, এবং এভাবে কিন্তু লাভবান হওয়া অনেক ইজি। আপনার একটু পেশেন্স ধরে রাখতে হবে, একটু ফ্রি টাকা হাতে রাখতে হবে, সো দ্যাট আপনি এভরি নাও এন্ড দেন হয়তো বা একটু নেটিং করলেন, একটু এভারেজ কমালেন, দ্যাট ওয়ে। আর অবশ্যই স্টেপ বাই স্টেপ একটু প্রফিট টেকিং করা উচিত। আমি মনে করি না যে একদম 50% সেল করে দিবেন, বাট স্টেপ বাই স্টেপ 10%, 20% করে সেলেন, কিছু কিছু প্রফিট আপনি বিভিন্ন জায়গায় নিলেন। সেটা কিন্তু আপনার ওভারঅল যে জার্নি অ্যাজ এ ইনভেস্টর, প্রফিট যদি আপনি জাস্ট আনরিয়ালাইজড অবস্থায় দেখেন, জাস্ট চোখেই দেখলেন ড্যাশবোর্ডে যে প্রফিট হচ্ছে, কিন্তু আপনি রিয়েলাইজ করতেছেন না, কিছু ভাঙাচ্ছেন না, তখন কিন্তু আর এটা ওই স্যাটিসফ্যাকশনটা আসবে। স্যাটিসফ্যাকশনটা আসলে তখনই কাজ করবে যখন আপনি প্রফিট টেকিং বিভিন্ন স্টেজে করতে পারবেন, এবং তখন আপনার লাভগুলো আসলে আপনি চোখে দেখতে পারবেন। মাঝে মাঝে কিছু টাকা উইথড্র করে নিজে একটু নিজের পিছনে খরচ করবেন, সো দ্যাট আপনি ভ্যালুটা পান যে আপনি অ্যাটলিস্ট কিছু অ্যাচিভেবল বের করে এনজয় করছেন। যাই হোক, আমরা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে অনেক বেশি কথা বলে ফেলছি। শর্টলি আমি চার্ট নিয়ে একটু কথা বলে ফেলবো। আমাদের যে ইন্ডেক্স এখানে খুলে রেখেছি, ইন্ডেক্সের কথা যদি বলি, আমাদের একে রাখা এটা নিয়ে, এই রেজিস্ট্যান্স লাইন নিয়ে আমি কাউন্টলেস টাইমস কথা বলছি। 5,627-30 এই রেঞ্জটাতে একটা ভালো স্ট্রং রেজিস্ট্যান্স আমাদের আছে, কিন্তু এটাকে কি আমাদের প্যানিক হওয়া উচিত? এখানে প্রফিট টেকিং হচ্ছে খুব ক্লিয়ার। এখানে এই পর্যন্ত এসে আমরা রিজেকশন দেখেছি, এখানে আমরা একটা রেড ক্যান্ডেল দেখেছি, এখান থেকে আমি গতকালকে যে ক্যান্ডেল দেখেছি, ক্যান্ডেলটা এখানেই আবার রিজেক্ট হয়েছে। এবং ফাইনালি আমরা গতকালকে কথা বলছিলাম যে
ঠিক আছে, অনেক ভালো ক্যান্ডেল দিয়েছে, কিন্তু এখানে একটা ভালো রেজিস্ট্যান্স জোন আছে, যেটার কারণে গ্রিন ক্যান্ডেল দিলেও হয়তোবা খুব বেশি উপরে নেমে হুবহু মিলে যাওয়ার মতো প্রেডিকশনস খুব কম। আমার প্রেডিকশনস বলবো না ভাই, প্রবাবিলিটি খুব কম আমি জাজ করতে পারি। বাট এখানে এই পর্যন্ত উঠে রিজেকশনটা এক্স্যাক্টলি কিন্তু আমার এঁকে রাখা যে রেজিস্ট্যান্স সেখানে শেষ করেছে। অ্যান্ড আমি মনে করি যেরকম স্পিনি ডজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যেরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করেছে, এটা কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল দেওয়ার সাইন। কিন্তু এখানে একটা বাট আছে, বাটটা হচ্ছে যে আমরা যে পরিমাণ আজকে আহ, লেনদেন হতে দেখেছি, এখন সেই বাই প্রেশারটা কি কালকে পর্যন্ত ধরে রাখবে, নাকি এটা ভেঙে উপরে উঠে যাবে? ভেঙে অবশ্যই উপরে উঠতে পারে যদি আমরা সকাল সকাল অনেক আজকে যেরকম 5 মিনিট 40 সেকেন্ডে বললাম যে 100 কোটি টাকা হিট করেছে, যদি আপনি কালকে সকালেও দেখেন যে 100 কোটি টাকা হিট করে ফেলেছে 5 মিনিটেই, তাহলে ধরে নেবেন যে এইটা আর ধরে রাখবে না, এটা ভেঙে যাবে এবং অ্যাটলিস্ট এটার উপরে তখন হয়তোবা স্টক মার্কেট সাপোর্ট নিয়ে নিবে, মার্কেট সাপোর্ট নিবে, আনলেস আমরা দিন এটা নিচে শেষ করি। এটা নিচে শেষ করলে হবে না, তখন আবার রেডের দিকে চলে যাবে। কেন রেডের দিকে চলে যাবে? কারণ আমাদের খুব ক্লোজ প্যাটার্ন অনুযায়ী খুব ক্লোজ একটা সাপোর্ট আছে, এবং সাপোর্টটা সফট সাপোর্ট, খুব যে স্ট্রং সাপোর্ট সেরকম না। বাট কনসিডারিং দ্য অ্যামাউন্ট অফ টার্নওভার হ্যাপেনিং দিস ডেজ, এবং আরএসআই ইন্ডিকেটরও কিন্তু খুব বেশি উপরে না, আরএসআই ইন্ডিকেটরকে আজকে সেল প্রেশার অনেকটা দমিয়ে ফেলেছে। দুইটা জিনিস হতে পারে, কালকে অনেক বেশি টার্নওভার প্রেসার শুরুতেই অনেক বেশি সেল বাই প্রেসারের ঠেলায় হয়তোবা এই রেজিস্ট্যান্স ভেঙে উপরে চলে যাবে এবং সাপোর্ট নিয়ে নেবে, অথবা নামলে এই পর্যন্ত নামতে পারে। কেন 5535? আমরা হিস্টোরিক্যাল ডেটা দেখবো ভাই, আমরা হিস্টোরিক্যাল ডেটায় বিশ্বাস করি আপাতত। 5535-এর দিকে এই যে এখানে দেখুন আর নিচে আই থিঙ্ক এই জোনটা, হ্যাঁ এই জোনটাতে আমাদের কিন্তু ইয়ে আছে, একটা সাপোর্ট আছে। সাপোর্টটা কিভাবে কাজ করবে এখানে? আমরা রিসেন্টলি এখানে একটা রিজেকশন দেখেছি, রিজেকশন জোন দেখেছি, যেটা ছিল এই এরিয়াতে নামলে হয়তোবা ম্যাক্সিমাম কিছুদিনের যে একটা টান ছিল ওই টানটাকে কারেক্ট করবে, কিছু শেয়ার মানুষ কালেক্ট করবে এখান থেকে এখানে নামার অবস্থায়। শেয়ার যখন কালেকশন শেষ হয়ে যাবে, যেহেতু টার্নওভার অনেক বেশি আছে, যেহেতু মার্কেটে ক্যাশ ফ্লো বেশি আছে, সেখান থেকে কিন্তু টেনে আরো উপরে নিয়ে যাবে। এবং আমরা খুব সুন এই পর্যন্ত যদি নামে, যে পরিমাণ বুলিশ বাজার আমরা দেখতে যাচ্ছি, সেটা এই 5631-এর যে রেজিস্ট্যান্স আমরা এঁকে রেখেছি সেটাকে ধরে রাখতে পারবে না। সো যেটা আমরা এখন ওভারঅল কনক্লুশন যদি বলি, প্রফিট টেকিং হচ্ছে ভেরি ভিজিবল। এতদিন মার্কেট নিচে পড়েছিল, মানুষ অনেকের অনেক স্টক আটকে ছিল, অনেকে হয়তো নতুন করে ইনভেস্ট করেছে। যাই হোক, এরকম মার্কেটে মানুষ প্রফিট টেকিং করবে, এবং এখন কিন্তু প্রফিট টেকিং করলেও মানুষ অত প্যানিক করছে না, যেই প্যানিকটা হয়তোবা আমরা 6 মাস আগে করতে দেখেছি। ঠিক আছে, প্রফিট বুকিং অবশ্যই আপনি করবেন, সবাই করবে। আমরা প্রফিট বুকিং করলেই তো টাকা খালি হচ্ছে না, টাকা খালি হলেই কিন্তু আমরা রিইনভেস্ট করতে পারছি, নতুন ইনভেস্টার্স ঢুকতে পারছে। ওভারঅল ট্রাস্ট কিন্তু বাজারে বেড়েছে। আহ, এটা আমাদের যে এইখান থেকে এখানের জার্নি, ভলিউমের কথা বলুন, টার্নওভারের কথা বলুন, সেটা প্রুফ করে দেয়। এবং এরকম বাজারে আমি মনে করি না অ্যাটলিস্ট এরকম কোনো সিচুয়েশন আছে যেখানে আমরা হয়তোবা খুব বড় ট্রেস ব্যাক দেখতে পারি। আপাতত সাপোর্ট এইটুক পর্যন্ত আসতে পারে 5537, অথবা যদি আরো বড় টার্নওভার আমরা কালকে দেখি, আরো বড় আর্লি বাই প্রেশার আমরা দেখি, তাহলে হয়তোবা এই সাপোর্ট এই রেজিস্ট্যান্স ভেঙে ফেলবে। এন্ড আমি ভালো জিনিসে বিশ্বাস করি, রিটেস্ট হোক বা বড় বুলিশ ক্যান্ডেলই হোক, বাজার আলটিমেটলি আপ ট্রেন্ডে আছে, সেটাই ইম্পর্টেন্ট। আজকের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে যেসব কথা বলেছি, অবশ্যই এটা খেয়াল রাখবেন। লাইফ ইন্স্যুরেন্স হোক বা ইন্স্যুরেন্স হোক, সবাই নিজে বুঝে ফান্ডামেন্টালি স্ট্রং যেসব স্টকস আছে সেগুলাতে ইনভেস্ট করবেন। অবশ্যই নিজের রিসার্চ এবং প্রফেশনালসদের অ্যাডভাইস নিতে পারেন, কিন্তু নিজের যে ইনভেস্টমেন্ট সেটার জন্য অলওয়েজ নিজেকে দায়ী রাখবেন, নিজের জাজমেন্টকে দায়ী রাখবেন। সেই হিসাব করে রেজিস্ট্যান্স সাপোর্ট বুঝে আপনারা বাই এবং সেল করবেন।
ভালো জিনিসের আশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। আপনারা যদি এই ভিডিওটা আজকে একটু লং ছিল, হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে। আপনারা অনেক মানুষ যারা দেখেন ভিডিওটি, আহ, অনেক সময় নিয়ে দেখেন, তাদের জন্য আমি মনে করব যারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে হিট করে দিবেন। এবং আপনাদের যেসব মতামত আছে ওভারঅল পুঁজিবাজার নিয়ে, সেক্টর নিয়ে বা স্পেসিফিক স্টক নিয়ে, সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আমি অ্যাজ মাচ এস পসিবল ওইটা নিয়ে আমার যে আর্গুমেন্ট হোক বা এগ্রিমেন্ট হোক সেটা আমি সেখানে প্রকাশ করার চেষ্টা করব। আজকের জন্য অনেক হলো। কালকে আবার দেখা হচ্ছে। আজকের জন্য গুড নাইট।